মেক্সিকোতে এক ব্যক্তি তদন্তকারীদের কাছে স্বীকার করেছে সে অ্যাসিডে মানুষের দেহ গলিয়ে দিত। বেশ কয়েক বছর ধরে ৩০০রও বেশি মানুষের দেহ, সপ্তাহে $৬০০ বিনিময়ে। এটা ছিল শুধুই একটা কাজ। মৃতদেহগুলোকে ক্ষয়কারী রাসায়নিক দ্রবণে ভরা বড় বড় ধাতব ব্যারেলে বোঝাই করে গ্যাস বার্নারের ওপর বসিয়ে দেওয়া হতো এবং সকাল পর্যন্ত রেখে দেওয়া হতো। ভোরের মধ্যে মানুষটির প্রায় কিছুই অবশিষ্ট থাকত না। বাকি অংশ অর্থাৎ দাঁত ও হাড় পেট্রোল দিয়ে পুড়িয়ে পুঁতে ফেলা হতো। তদন্তকারীরা পরে শুধু একটি গোপন উঠোন থেকে ২৫০ কিলোগ্রামেরও বেশি হাড়ের টুকরো খুঁজে পান। এই লোকটির ডাকনাম দেওয়া হয়েছিল দ্য শেফ, দেশটির জাতীয় খাবার মাংসের স্টুয়ের নামে। সে দাবি করেছিল যে সে নিজে কাউকে হত্যা করেনি, সে কেবল অন্যদের করা কাজ পরিষ্কার করত। আদালত তাকে মাত্র ১০ বছরের কারাদণ্ড দেয়। পুলিশ প্রমাণ খুঁজে পাওয়ার আগেই কার্টেলগুলো তা ধ্বংস করার জন্য নতুন নতুন উপায় বের করছে। হাজার হাজার পরিবার এখনও জানে না তাদের প্রিয়জনদের কি হয়েছিল এবং সম্ভবত তারা কখনোই জানতে পারবে না। বেশ কয়েকটি শহরে একই ধরনের চক্রান্তের সন্ধান পাওয়া গেছে। আবাসিক ভবনগুলোর উঠোনে খেলার মাঠের পাশে এবং সাধারণ রাস্তার পাশের গ্যারেজগুলোতে অ্যাসিডের ব্যারেল লুকিয়ে রাখা হয়েছিল। শুধু মেক্সিকোর একটি রাজ্যেই ১৫,০০০-এরও বেশি মানুষ নিখোঁজ হয়ে যায়। তাদের বেশিরভাগই আজও নিখোঁজ। তাদের দেহ হয়তো অনেক আগেই বিলীন হয়ে গেছে। কার্টেলের নেতারা কৌশলটি প্রদর্শন করেছিল এক টুকরো গরুর মাংসের ওপর। ২ ঘন্টার মধ্যে মাংসের পুরো টুকরোটি সম্পূর্ণ অদৃশ্য হয়ে গিয়েছিল। সকালের মধ্যেই মানব দেহটি উধাও হয়ে গিয়েছিল, কোনো চিহ্ন ছাড়া, কোনো প্রমাণ ছাড়া, কোনো নাম ছাড়া। মেক্সিকান কার্টেলগুলো ভবিষ্যৎ যোদ্ধাদের জন্য সত্যিকারের প্রশিক্ষণ শিবির চালায়। সেখানে লোকজনকে আনা হয় এবং যাকে তারা প্রশিক্ষণ বলে তা শুরু হয়। বাস্তবে এটা হলো ব্যক্তিত্বের সম্পূর্ণ ভাঙন। প্রথমে থাকে শারীরিক পরিশ্রম এবং অবিরাম চাপ। অস্ত্র খোলার সময় ভুল করলে মার খেতে হয়, খুব তাড়াতাড়ি মাথা তুললে আবার মার খেতে হয়, সরে দাঁড়ালে মৃত্যু। চূড়ান্ত পরীক্ষাটা লক্ষ্যভেদের অনুশীলন নয়। তরুণ যোদ্ধাদের সেখানেই মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের দেহ খণ্ড বিখণ্ড করার আদেশ দেওয়া হয়। যে অস্বীকার করে তার পালা আসে। প্রশিক্ষকদের মধ্যে ছিলেন প্রাক্তন সামরিক কর্মকর্তা এবং সেরা যুদ্ধ ইউনিটের সৈন্যরা, যাদেরকে রাষ্ট্র বছরের পর বছর ধরে লড়াই করার জন্য প্রশিক্ষণ দিয়েছে। এখন তারা এই জ্ঞান কার্টেলগুলোকে সরবরাহ করে। বেঁচে ফেরা ব্যক্তিরা বলেন শিবির থেকে বেরোনোর কোনো সত্যিকারের উপায় ছিল না। বেরোনোর চেষ্টা করলে তার শাস্তি ছিল মৃত্যুদণ্ড। এটা কোনো গুলাগ নয়, এটা এমন এক কারখানা যা আদেশে হত্যা করতে ইচ্ছুক মানুষ তৈরি করে। কাউকে কাউকে তাদের ভয় কমাতে এবং ইচ্ছাশক্তি ভেঙে দিতে মাদক দেওয়া হতো। কয়েক সপ্তাহ পর একজন ব্যক্তি আর নিজে থেকে সিদ্ধান্ত নিতে পারত না যে সে চলে যেতে চায় কি না। তারা কেবল আদেশ পালন করত। পুলিশ যখন এই ধরনের শিবিরগুলোর সন্ধান পেত, তখন তারা কিছু চিহ্ন রেখে যেত, বুলেটের খোসাহাত করা ব্যারেল আর হাড়। ততদিনে যোদ্ধারা নিজেরা অনেক আগেই দেশ জুড়ে ছড়িয়ে পড়েছিল। কার্টেলগুলোর সামরিক নীতিতে সেনাবাহিনী গড়ে তোলে স্কাউট, স্নাইপার, আক্রমণকারী দল, অর্থদাতা। তারা এখন আর শুধু কয়েকটি গ্যাং নয়, তারা এমন এক কাঠামো যা অনেক রাষ্ট্রীয় সেনাবাহিনীর চেয়েও বেশি কার্যকরভাবে লড়াই করে। মেক্সিকান কার্টেলগুলো শিশুদের নিয়োগ করছে। জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী ১২ থেকে ১৫ বছর বয়সী প্রায় ৩০,০০০ কিশোর কিশোরী ইতিমধ্যেই অপরাধী গোষ্ঠীগুলোর জন্য কাজ করছে। প্রথমে তাদের শুধু কে আসছে আর কে যাচ্ছে তার ওপর নজর রাখতে বলা হয়। তারপর তাদের বিক্রির প্রস্তাব দেওয়া হয়। এরপর তাদের হাতে বন্দুক তুলে দেওয়া হয়। ধাপে ধাপে একজন কিশোর ভাড়াটে খুনিতে পরিণত হয়। এখন কার্টেলগুলো ভিডিও গেমের মাধ্যমে লোক নিয়োগ করে। রাতে যখন বাবা মা ঘুমিয়ে থাকেন, তখন চ্যাটরুমে কোনো অপরিচিত ব্যক্তি রোমাঞ্চ, টাকা এবং সম্মানের প্রস্তাব দেয়। কেউ কেউ রাজি হয়ে যায় এবং আর কখনো তাদের পরিবারের কাছে ফেরে না। সীমান্ত শহরের এক ১৫ বছর বয়সী ছেলে জানায়, প্রথমে সে জিনিসপত্র বিক্রি করত, তারপর তারা তাকে একটি ছবি আর একটি বন্দুক দেয়। সে কাজটি সম্পন্ন করে এবং এটিকে স্কুলের পর একটি সাধারণ কাজ হিসেবেই ধরে নেয়। গত ২০ বছরে মেক্সিকোতে ২০,০০০-এরও বেশি শিশু মারা গেছে। তাদের অনেকেই শিকার ছিল না, তারা নিজেরাই ট্রিগার টেনেছিল। এই ব্যবস্থা দুর্ভাগাদের তাদের জন্মভূমিতেই ধ্বংস করে দেয়। যে পরিবারগুলো তাদের সন্তানদের কার্টেলের হাতে তুলে দিতে চায়নি, তারা হুমকি পেয়েছে। কাউকে কাউকে তাদের সন্তানদের চোখের সামনেই হত্যা করা হয়েছে। এটা শুধু সদস্য সংগ্রহ নয়, এটা একটা গোটা তরুণ প্রজন্মকে জিম্মি করে ফেলা। আনুমানিক আরও ২.৫ লক্ষ শিশু সদস্য সংগ্রহের ঝুঁকিতে রয়েছে। তারা এমন সব এলাকায় বাস করে যেখানে কার্টেলগুলো ইতিমধ্যেই প্রতিটি রাস্তা নিয়ন্ত্রণ করে। যে কোনো মুহূর্তে তাদের যে কেউ পরবর্তী শিকার হতে পারে।
কার্টেলগুলো তাদের সদস্য সংগ্রহের প্রচেষ্টা গোপন করে না, তারা প্রকাশ্যে আমন্ত্রণমূলক ভিডিও পোস্ট করে। একটি ভিডিওতে 20 বছর বয়সী এক যুবক সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে বলেছিল, আমি ভাড়াটে সৈনিক হিসেবে কাজ করতে যাচ্ছি, স্বেচ্ছায়। মেক্সিকান কার্টেলরা লুকায় না, তারা মৃত্যুদণ্ডের ভিডিও ধারণ করে, মৃতদেহের উপর ক্যাপশন লেখে এবং সবকিছু প্রকাশ্যে পোস্ট করে। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা একটা পরিকল্পিত বার্তা সবার জন্য। শত্রুদের ছিন্ন মস্তকগুলো যুদ্ধের ট্রফির মতো পোস্ট করা হয়, কখনো প্রতিদ্বন্দ্বীদের জন্য বার্তা সহ, কখনো বা নিহতদের নাম ও ঠিকানা সহ, শুধু এটা দেখানোর জন্য যে আমরা এসব করেও পার পেয়ে যাচ্ছি। প্ল্যাটফর্মগুলোর পক্ষে এই কন্টেন্টগুলো সরানো কঠিন হয়ে পড়ে। কার্টেলগুলো সব ফিল্টার এড়িয়ে যাওয়ার জন্য ইমোজি, স্ল্যাং এবং সাংকেতিক শব্দ ব্যবহার করে। একটি অ্যাকাউন্ট মুছে ফেলা হলে 1 ঘন্টার মধ্যে তার জায়গায় 10টি নতুন অ্যাকাউন্ট চলে আসে। একই সাথেই কার্টেলগুলোই বিলাসিতার বিজ্ঞাপন দেয়, অট্টালিকাদামি গাড়ি পোষ্য হিসেবে বিরল প্রজাতির প্রাণী। এটা বড়াই করা নয়, এটা তাদের জন্য সুনির্দিষ্ট বিজ্ঞাপন যাদের কিছুই নেই। গবেষকরা শুধু একটি প্ল্যাটফর্মেই কার্টেল ট্যাগযুক্ত হাজার হাজার ভিডিও খুঁজে পেয়েছেন। এটা সহিংসতার প্রচারণা নয়, এটা একটি জীবনধারার প্রচারণা। তরুণদের ক্ষেত্রে এটাই সবচেয়ে ভালো কাজ করে। কার্টেলগুলো বুঝতে পেরেছে যে ভয় একটি হাতিয়ার এবং ঈর্ষা আরেকটি। লক্ষ লক্ষ ভিউ পাওয়া ভিডিওগুলো এমন কিছু তুলে ধরে যা টাকা দিয়ে কেনা যায় না। অত্যধিক ক্ষমতার এক প্রতিচ্ছবি যা অর্জন করার আকাঙ্ক্ষা মানুষের থাকে। যে সাংবাদিকরা কার্টেলদের নিয়ে খোলামেলাভাবে প্রতিবেদন করার চেষ্টা করেছেন তারা হুমকি পেয়েছেন এবং এমনকি প্রাণও দিয়েছেন। সাংবাদিকদের জন্য বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশগুলোর মধ্যে মেক্সিকো দীর্ঘদিন ধরেই অন্যতম। কার্টেলগুলো মেক্সিকোর 1/3 ভূখণ্ড নিয়ন্ত্রণ করে। তারা অনেক আগেই মাদক ব্যবসার গণ্ডি ছাড়িয়ে গেছে। তারা ব্যবসা প্রতিষ্ঠান থেকে কর আদায় করে বিবাদ নিষ্পত্তি করে এবং নিজেদের নিয়মকানুন তৈরি করে। অনেক এলাকায় কার্টেলগুলোই আসল ক্ষমতার অধিকারী। পুলিশ তাদের টাকা নেয়, বিচারকরা চোখ বন্ধ করে থাকেন এবং বাসিন্দারা অনেক আগে থেকেই জানে যে অভিযোগ করার মতো কেউ বা কোনো জায়গা নেই। শুধু একটি বড় কার্টেলই বছরে কয়েক হাজার কোটি ডলার আয় করে। এই টাকার একটি অংশ গির্জায় যায় এবং গরিবদের জন্য বিনামূল্যে খাবার সরবরাহ করে। এভাবেই কার্টেলগুলো জনগণের ভালোবাসা কেনে। যুক্তরাষ্ট্র বৃহত্তম কার্টেলগুলোকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে এবং তাদের ঘাঁটিতে হামলা চালানোর হুমকি দিচ্ছে। আর কার্টেলগুলো ইতোমধ্যেই বিশ্বের কয়েক ডজন দেশে তাদের কার্যক্রম চালাচ্ছে। এটি শুধু মেক্সিকানদের নয়, প্রত্যেককেই প্রভাবিত করে। কার্টেলগুলো তাদের নিজস্ব ব্যাংক, রিয়েল এস্টেট এজেন্সি এবং রেস্তোরাঁর চেইন খুলেছে। সাধারণ ব্যবসার মাধ্যমে অর্থ পাচার করা হয়। আপনার কেনা কিছু পণ্য তাদের সাথে যুক্ত থাকতে পারে। যখন কোনো কার্টেল নেতা গ্রেপ্তার হন, তখন সহিংসতা শেষ হয় না, বরং তা নাটকীয়ভাবে বেড়ে যায়। একটি ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয় এবং সাধারণ নাগরিকরাই সর্বপ্রথমে শিকার হন। এমনটা আগেও বহুবার ঘটেছে। বিশ্বের প্রায় সর্বত্র বিক্রি হওয়া মাদক সম্ভবত তাদের হাত দিয়েই এসেছে। এটা কোনো মেক্সিকান সমস্যা নয়, এটা একটি বৈশ্বিক ব্যবস্থা। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যান্য পর্বগুলো দেখুন, এটা জরুরি।